Hello viewers, welcome to Sled and Chalk Academy. Myself Shobhik Gupta, Mathematics faculty of this renowned institution. আজকে তোমাদের জন্য যেটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে রেশিও প্রপোর্শনের ওপর কিছু বেসিক কনসেপ্ট এবং তার সাথে রিলেটেড কিছু ওয়ে অফ ট্রিক্স যেগুলো কিনা তোমাদের নির্দিষ্ট এক্সামে তোমাকে হেল্প করবে তোমার টাইম বাঁচাতে এবং ব্যাপারটা অনেক ইজিলি নিজে সলভ করতে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আমাদের রেশিও প্রপোর্শন। আচ্ছা, রেশিও প্রপোর্শন বললে আমাদের মাথায় প্রথমে কি আসে? দুটো সংখ্যা, তার মাঝে কি ডট ডট, তাই তো? ধরো আমি তোমাদের এরকম করে বললাম যে A/B ইকুয়াল টু 3:5, তার মানে A ইকুয়াল টু 3, B ইকুয়াল টু 5। সবসময় কি আমরা বলতে পারি? না, পারি না। আবার বলতেও পারি, ব্যাপারটা ডাউটফুল। কেন ডাউটফুল আমি বলছি, দেখো আমি বলতেও পারি তো A এর ভ্যালু 30, B এর ভ্যালু 50, দ্যাট ইজ অলসো 3:5। A এর ভ্যালু 300, B এর ভ্যালু 500, ইট ইজ অলসো 3:5। সো রেশিও কথার বেসিক যদি আমি মিনিং বলি সেটা হচ্ছে কি, টু লিস্ট ফর্ম অফ দিস টু নাম্বারস। ঠিক আছে? তাহলে যখন আমরা রেশিও বার করি 3:5 আমার অনেক জায়গায় আসতে পারে। তাই জন্য আমরা যখন এই একটা রেশিও থেকে A আর B এর ভ্যালুগুলো নিই, এখানে আমরা কি করি, একটা করে কনস্ট্যান্ট অ্যাড করি, 3K 5K। ঠিক আছে? যদি কোনো কন্ডিশন থেকে আমরা এই K এর ভ্যালুটা ডিফাইন করতে পারি তাহলে আমরা ইজিলি A আর B এর ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার কিছু কনসেপ্ট দেখি যেটা আমরা বলি কম্বিনেশন অফ রেশিওস। ধরো তোমাকে অনেক সময় এরকম দিয়ে দেয় A/B ইকুয়াল টু 3:5, B/C ইকুয়াল টু 2, ধরো ইন কেস নিয়ে নিলাম 3। দেন আমাকে ফাইন্ড করতে বলবে এখানে A/B/C। তো যখন আমরা এই টাইপের জিনিসগুলো সলভ করতে যাই, আমরা নর্মালি স্কুলে কিভাবে করতাম, যে এখানে কমন টার্ম আছে B, আমরা চেষ্টা করতাম বিটাকে ইকুয়াল করার, দেন B এর রেসপেক্টে A অ্যান্ড B এর রেসপেক্টে C। ঠিক আছে? তো সেই হিসাবে আমরা কি করব, যদি সেভাবে করতে যাই তাহলে আমার যা টাইম লাগবে সেই টাইম কিন্তু আমাদের এখন পরীক্ষায় নেই। আমরা কি করব, আমরা একটা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব, টেকনিক যাকে বলে। দেখে নাও, সেই আমরা ছোটবেলায় বাংলায় দ পড়েছিলাম, মনে আছে? একটা অক্ষর দ, ঠিক আছে, দ এর মতো এঁকে নিলাম আর এখানে কিছু অ্যারোজ দিয়ে দিলাম। ঠিক আছে? কিছু অ্যারোজ দিয়ে দিলাম। এই অ্যারোজ গুলো কি মিন করে? প্রোডাক্ট, মাল্টিপ্লিকেশন যাকে বলি আমরা। দেখো 3:2 6 রেশিও, 2:5 10 রেশিও, 5:3 15, বাস ডান। ঠিক আছে? আমরা কি পেলাম এখান থেকে? উইদিন 2 to 3 সেকেন্ডস আমরা এটা বের করে ফেলতে পারলাম। এবার তোমরা যে সবে স্যার এটা কি কোশ্চেনে আসবে নাকি পরীক্ষায়? না, আসবে না, আমিও তো বলছি। কিন্তু তোমরা যখন অঙ্কগুলো করবে সেই অঙ্কের মধ্যে এই জিনিসটা তোমাদের করতে হবে। তার জন্য তুমি টাইম নষ্ট কেন করবে? সেটা তো চেষ্টা করবো না আমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে করে ফেলার। যদি এটা আমি 3 সেকেন্ডে করি তবে কি অঙ্কটা আমার 30 সেকেন্ডে নামবে, নাহলে কিন্তু অঙ্কটা কোনো 30 সেকেন্ডে নামবে না। তো অঙ্কটা এটা কত তোমার টাইম নেবে 10 সেকেন্ড, অঙ্ক টাইম নেবে তোমার 60 সেকেন্ড, চলে গেল 1 মিনিট। এই একটা একটু একটু করে টাইম বাঁচিয়ে তুমি বড় টাইমটা বাড়াতে পারবে। ঠিক আছে? চলো তাহলে এটা তো গেল 3 ভ্যারিয়েবল। তাহলে আমরা যদি বলি স্যার 3 ভ্যারিয়েবল ঠিক আছে, এর থেকে যদি বেশি দেয়, হ্যাঁ দিতেই পারে 4 ভ্যারিয়েবল। তো যদি 4 ভ্যারিয়েবল দেয় তাহলে তোমাকে এরকম দিল কোশ্চেন A/B 2:3, B/C 3:4, না এটা 3 নেবো না, কারণ তাহলে B সেম হয়ে যাবে। এটা ধরো আমরা নিলাম 4:3, উল্টো নিলাম। আর C/D আমরা ধরো নিলাম ইন কেস 2:5। ওকে ফাইন। তো ফার্স্ট থিং ফার্স্ট কি করবো, আমরা প্রথমে এই যে ভ্যারিয়েবল গুলো, এটা দেখাচ্ছে কিন্তু 4 ভ্যারিয়েবলের জন্য, 3 ভ্যারিয়েবল আমরা আগে করে নিয়েছি। তো কি করবো, আমরা প্রথমে ভ্যারিয়েবল গুলো উপরে লিখে নেবো এরকম A, B, C, D। আফটার দ্যাট এই যে 2:3 লিখে দিলাম, এই যে 4:3 লিখে দিলাম, এই যে C/D লিখে দিলাম। এবার লিখে দেওয়ার পর যদি আমি একটা টেবিল ফর্ম করি, দেখো
আমার এখানে রো ওয়াইজ কিছু গ্যাপ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এবার এই গ্যাপগুলোকে আমি ফুলফিল করব ঠিক তার আশেপাশের নাম্বার দিয়ে। মানে ধরো এই যে সি এর জায়গায় কে বসবে, সি এর পাশের নাম্বারকে 3, ডি এ কে বসবে, ডি এর পাশের নাম্বার 3, এ তে কে বসবে, এর পাশের নাম্বার 4, ডি তে কে বসবে, ডি এর পাশের নাম্বার 3, আর এখানে অ্যাজ ইউজুয়াল 2 2। দেন মাল্টিপ্লাই কি হবে দেখো 2 2। আচ্ছা দাঁড়াও, তার আগে মাল্টিপ্লাই করার আগে আমরা একটা জিনিস চেক করে নেব, যেটা হচ্ছে কি ধরো এই যে কলাম ওয়াইজ যদি আমি চেক করতে পারি যে প্রত্যেকটা কলামে যদি কোনো সেম ডিজিট থাকে সেটা আমি ক্যান্সেল আউট করে দেবো। কেন করবো? কারণ একটা জিনিস ভেবে দেখো, যদি আমি একটা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পর আমার একটা রেশিও আসবে, সেই রেশিওটার আমাদের কাজ কি হয়, আরো শর্ট ফর্ম করা। তো শর্ট ফর্ম করতে গেলে আমাদের ডিভাইড করতেই হবে, তাহলে বেকার আমি মাল্টিপ্লাই করে আবার ডিভাইড করবো, আচ্ছা বেটার না আমি ক্যান্সেল করে দিই। তো তাই জন্য আমরা চেক করব যে কোনো কিছু আমার এখানে কমন যাচ্ছে কিনা, ঠিক আছে। দেখো আমার এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, বাট এখানে 2 নেই, ঠিক আছে, এখানে 2 নেই। তারপর দেখো এইখানে আমার 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, বাট এখানে 3 নেই। সো আমি কমন তো কিছু দেখতে পাচ্ছি না। এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 5 নেই, এখানে 5 নেই। হ্যাঁ 4 মানে বেসিক্যালি 2 এর মাল্টিপল, তো 2 তো এখানে অ্যাভেলেবেল, এখানে অ্যাভেলেবেল, এখানে অ্যাভেলেবেল নেই। তো যদি আমি ক্যান্সেলেশন করতে না পারি তাহলে আমার কাছে কোনো ওয়ে আউট নেই, গো ফর দ্য মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16। আফটার দ্যাট 4 2 যা 8, 3 into 8 24। আফটার দ্যাট 3 3 যা 9, 9 2 যা 18। After that 3 3 are 9, 9 into 5, 45. This is our answer. A is to B is to C is to D. তুমি যদি ওই প্রত্যেকটা B কে প্রথমে সেম করলে, C কে প্রথমে সেম করলে, so that is too much time killing. এত সময় আমাদের কাছে নেই, কারণ যেখানে আমি চেষ্টা করব একটা অঙ্ক 30 to 40 সেকেন্ডের মধ্যে করার, তো তোমাকে এই ক্যালকুলেশনগুলো মিনিমালিস্টিক টাইমে করতেই হবে, ঠিক আছে। চলো এরপর আমরা অন্য ম্যাট্রিক্সে যাই। দেখো তোমাদের অনেক সময় দিয়ে দেয় 2a = 3b = 4c, তোমাকে বলে ফাইন্ড করতে হবে a is to b is to c, ঠিক আছে। আমরা কিভাবে করতাম এগুলো স্কুল লাইফে? আমরা করছি না অনেক কোশ্চেন। কি করতাম আমরা? ইকুয়াল টু দিয়ে কে ধরতাম, দেন তারপরে কি করতাম, প্রত্যেকটা ভ্যারিয়েবলকে কে দিয়ে রিপ্রেজেন্ট করতাম, দেন তারপরে সবকটার a is to b is to c বার করতাম। কিন্তু এত টাইম তো আমাদের কাছে নেই, কারণ আমাদের যদি একটা কোশ্চেন 60 সেকেন্ডসের মধ্যে করতে হয়, ম্যাক্স টু ম্যাক্স ধরো 1.5 মিনিট, তাহলেও সময় দেওয়া যাবে না একটা কোশ্চেনের পেছনে। তো সেই টাইমের মধ্যে করতে হয়, এই ক্যালকুলেশনগুলো করতে হবে আমাদের অনেক কম টাইমে, তবে গিয়ে অ্যাকচুয়ালি অঙ্কটা আমার নামবে তাড়াতাড়ি। তো আমরা প্রথমে কি করব, এই যে ভ্যারিয়েবলগুলো আছে এদের যে কোফিশিয়েন্টগুলো আছে এগুলো আগে এখানে লিখে নেব, 2 3 4। তারপর কি করব, এখানে আমি এদের এলসিএম নেব। আশা করি এলসিএম বা কত সবাই জানো, 2 আর 4 এর ফ্যাক্টর হচ্ছে আমার এখান থেকে 2 বেরিয়ে আসবে, তো এখানে আমার এলসিএম কত চলে আসবে 12। 2 3 4 এর এলসিএম আমি পেয়ে গেলাম হচ্ছে 12, ঠিক আছে। এবার কি করব দেখো, যখন আমি a is to b is to c ডাইরেক্ট এখান থেকে বার করব, ডাইরেক্ট কি করে বার করব, এলসিএম ডিভাইডেড বাই এর জন্য বার করছি, তো এর কোফিশিয়েন্ট is to এলসিএম ডিভাইডেড বাই বি এর জন্য বার করছি, তো বি এর কোফিশিয়েন্ট is to এলসিএম ডিভাইডেড বাই সি এর জন্য বার করছি, তো সি এর কোফিশিয়েন্ট। বাস হয়ে গেছে। দেখে নাও, 2 দিয়ে 12 ক্যান্সেল করলাম 6, 3 দিয়ে 12 ক্যান্সেল করলাম 4, 4 দিয়ে ক্যান্সেল করলাম 3। দিস ইজ আওয়ার আনসার, ঠিক আছে। বোঝা গেল? উইদিন আ 10 সেকেন্ড, তাও লাগবে না, উইদিন আ 5 সেকেন্ড। আর যদি একটু প্র্যাকটিস করে নাও বেশি করে, তাহলে তো তোমরা দেখেই মুখে মুখে বলে দিতে পারবে যে ডাইরেক্ট a is to b is to c কত হবে। এলসিএমটা মনে মনে করলে জাস্ট ভাগ করবে, আনসার লিখবে, ঠিক আছে, ক্লিয়ার। এরপর তোমাদের কাছে আসছে যেটা হচ্ছে ইনভার্স প্রপোর্শন, ইনভার্স রেশিও, আর যাকে আমরা বলি রেসিপ্রোকাল রেশিও। মানে ধরো অনেক সময় তোমাকে এরকম দিয়ে দেয় a is to b is to c, ধরো বললাম 1/3 is to 1/4 is to 1/5, ঠিক আছে। তো যদি আমাকে এরকম দেওয়া থাকে a is to b is to c,
তাহলে একটা জিনিস মাথায় রাখবে, রেশিও কোনোদিন ফ্র্যাকশনে হয় না, ঠিক আছে? অলওয়েজ কি করতে হবে, আমাকে হোল নাম্বারে কনভার্ট করতে হবে, হোল নাম্বারে কনভার্ট করতে হবে। মানে ধরো ব্যাপারটা আমি বলতে গেছি, ধরো তোমাকে ডাইরেক্ট দিল যে A:B:C 3:4:5, তোমাকে বললো এর ইনভার্স রেশিও বার করতে হবে। তো ইনভার্স রেশিও বার করতে গেলে কি হবে, ব্যাপারটা ইনভার্স হয়ে যাবে, 1/3:1/4:1/5। এবার তুমি মধ্যে গিয়ে দেখলে যে এটাও অপশনে দেওয়া আছে, তুমি অপশন টিক মার্ক করে চলে এলে, বাট না, আনসার কিন্তু রং। কারণ হতে পারে এটা রাইট, কিন্তু যেটা ডিজায়ার আনসার সেটা কিন্তু নয়। কারণ ডিজায়ার আনসার কি, তোমাকে এটাকে এলসিএম করে সিম্পলিফাই করে হোল নাম্বারে কনভার্ট করে তারপর সেই অপশনে টিক মার্ক করতে হবে। তুমি যখন হোল নাম্বারে কনভার্ট করবে দেখবে সেটাও অপশনে আছে, তো আনসার হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা, এটা কিন্তু নয়। মানে কি করে করবো আমরা, সিম্পল 3, 4 আর 5 এর এলসিএম নিয়ে নেবো। 3, 4 আর 5 এর এলসিএম জাস্ট এটা হপ করা প্রাইম নাম্বার, মাল্টিপ্লাই হয়ে যাবে। তো মাল্টিপ্লাই হলে কত হবে, 60। তো তিনটেই আমার 60 দিয়ে মাল্টিপ্লাই হবে, তিনটেই আমার 60 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো দেখো এখানে হয়ে গেল আমার 20, এখানে হয়ে গেল আমার 15, এখানে হয়ে গেল আমার 12। তো আনসার উইল বি 20:15:12। দ্যাট ইজ আওয়ার আনসার, ইনভার্স রেশিও অর রেসিপ্রোকাল রেশিও। ঠিক আছে? কোনোদিন কিন্তু বারবার বলছি, কোনোদিন কিন্তু 1/3:1/4:1/5 এ মার্ক করে আসবে না। তাহলে তুমি তোমার 1 নাম্বার তো মিস করলেই, এবং যে কোশ্চেনটা ঠিক করেছিলে সেখান থেকে নাম্বার দিয়ে দেবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, কম্পাউন্ড রেশিও। অনেক সময় তোমাদের এটা কাজে লাগে। কম্পাউন্ড রেশিও জিনিসটা কি? কম্পাউন্ড রেশিও হচ্ছে, ধরো তোমাকে অনেক সময় দিয়ে দিল A:B 2:3, C:D ধরো বললাম 3:5। তাহলে যখন আমাদের এদের কম্পাউন্ড রেশিও বার করতে বলে, কম্পাউন্ড রেশিও কি, এর যে ফার্স্ট টার্মগুলো মাল্টিপ্লাই রেশিও সেকেন্ড টার্মগুলো মাল্টিপ্লাই, মানে বেসিক্যালি AC:BD equal to 2 into 3 6, 3 into 5 15। দ্যাট ইজ আওয়ার কম্পাউন্ড রেশিও। যদি আমার এখানে আরো দুটো ভ্যারিয়েবল থাকতো কোনো অসুবিধা নেই, তাহলে প্রথমটার ফার্স্ট টার্ম, সেকেন্ডটার ফার্স্ট টার্ম, থার্ডটার ফার্স্ট টার্ম ইস টু প্রথমটার সেকেন্ড টার্ম, সেকেন্ডটার সেকেন্ড টার্ম, থার্ডটার সেকেন্ড টার্ম। ঠিক আছে? আচ্ছা, এছাড়া ধরো আমাদের আরো কিছু কনসেপ্ট বাকি, যেমন তোমাদের প্রপোর্শনের উপর বেস করে, যখন আমরা কোশ্চেন দেখবো সেটা হচ্ছে কি, কনসেপ্ট দেখবো সেটা হচ্ছে কি, ধরো তোমাকে বললাম 4 ভ্যারিয়েবল আর ইন প্রপোর্শন, 4 ভ্যারিয়েবল আর ইন প্রপোর্শন A B C D। তো কি করে আমরা লিখিয়ে রাখে, আমরা লিখি হচ্ছে A:B ডাবল রেশিও C:D। এখানে A কে বলা হয় ফার্স্ট টার্ম, B কে বলা হয় সেকেন্ড টার্ম, C কে বলা হয় থার্ড টার্ম, আর D কে বলা হয় আমার ফোর্থ টার্ম। তো যদি আমরা ম্যাথমেটিক্যাল ফরম্যাট কনভার্ট করি, তো এখানে কি হয়, A/B = C/D। তো এখানে যদি তোমার যে কোনো তিনটে ভ্যালু গিভেন থাকে, 4 নম্বরটা তুমি অটোমেটিক্যালি ক্রস মাল্টিপ্লিকেশন করে বার করে নিতে পারবে। ঠিক আছে? বাট এটা খুব একটা বেশি আমার লাগে না। লাগেটা কোনটা, এটা হচ্ছে 3 ভ্যারিয়েবল। 3 ভ্যারিয়েবল যখন থাকে তখন বেসিক্যালি কি A B C আর ইন প্রপোর্শন। কিভাবে হয়, A রেশিও B ডাবল রেশিও B রেশিও C। এই যে মাঝের টার্মটা দেখো বেসিক্যালি আমার দুবার রিপিট হচ্ছে। তো যখন রিপিট হয়, তাহলে যখন এখানে আমি যখন ম্যাথমেটিক্যালি লিখবো তখন কি হবে, A/B = B/C। অবভিয়াসলি এখানে A কে আমার ফার্স্ট প্রপোর্শন, B কে আমার সেকেন্ড প্রপোর্শন, C কে আমার থার্ড প্রপোর্শন বলা হয়। এবার এইখান থেকে একটা মজার জিনিস সেটা হচ্ছে, দেখো যদি আমি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমি দেখো পেয়ে যাই হচ্ছে B² = AC। তো যদি আমি এখানে B এর ভ্যালু বার করি, তাহলে B এর ভ্যালু হচ্ছে √AC। অবভিয়াসলি প্লাস মাইনাস কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি রুট করলে আমাদের প্লাস মাইনাস দুখানাই আসে। তো এটা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ এই যে বি কে বলা হয় হচ্ছে আমাদের কি, মিন প্রপোর্শন। মনে রাখে ভালো করে, মিন প্রপোর্শন। এই মিন প্রপোর্শনটা কি কাজে লাগে, তোমাকে অনেক সময় ধরো পরীক্ষায় বলে জাস্ট তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ মিন প্রপোর্শন। তো যদি মিন প্রপোর্শন চায়, তোমাকে বুঝতে হবে যে দে আর আস্কিং ফর 3 ভ্যারিয়েবল, নট 4 ভ্যারিয়েবল। ঠিক আছে? দে আর আস্কিং ফর 3 ভ্যারিয়েবল, নট 4 ভ্যারিয়েবল। তোমায় কিন্তু যখন মিন প্রপোর্শন চাইবে, তোমায় কিন্তু ডিরেক্টলি ওরা বলে দেবে না যেটা 3 ভ্যারিয়েবল। তোমায় বুঝে নিতে হবে যে মিন প্রপোর্শন বলা মানেই দে আর আস্কিং ফর 3 ভ্যারিয়েবল।
এবং এই যে 3 ভ্যারিয়েবল একে কিন্তু অনেক সময় কন্টিনিউড প্রপোর্শনও বলা হয়, মানে যখন মাঝে ব্যাপারটা রিপিট হয় একে বলা হয় কন্টিনিউড প্রপোর্শন। ঠিক আছে, তাহলে মিন প্রপোর্শন বললে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করব, b ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার এসি। এখান থেকে তুমি ইজিলি b এর ভ্যালু ফাইন্ড করে নিতে পারবে। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা কিছু অঙ্কের মাধ্যমে দেখে নিই যে এই যে আমরা জিনিসগুলো দেখলাম এগুলো কিভাবে অ্যাপ্লাই করব এবং কিভাবে জিনিসগুলো করব। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনের দিকে দেখি। তোমরা হয়তো দেখবে স্ক্রিনে তোমাদের ফার্স্ট কোশ্চেন শো হচ্ছে। ফার্স্ট কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে the ratio of copper and zinc in a 63 kg alloy is 4:3. Some amount of copper is extracted from the alloy and the ratio becomes 10:9. How much copper is extracted? ঠিক আছে, তো অপশনস দেওয়া আছে দেখে নাও। অপশন এ 3 kg, অপশন বি 5 kg, অপশন সি 6 kg and অপশন ডি none of this. তো তোমরা একবার ট্রাই করে দেখো, তোমার 30 সেকেন্ডস টাইম দিচ্ছি আমি। অঙ্কটা কি করে তোমরা করতে পারো 30 সেকেন্ডসের মধ্যে। অবভিয়াসলি অঙ্কটা করাটা খুব একটা বড় ব্যাপার না, আমি জানি তোমরা সবাই করতে পারবে, কিন্তু টাইমের মধ্যে করাটা হচ্ছে চ্যালেঞ্জ। চলো 30 সেকেন্ডসে ট্রাই করা যাক। দেখো ট্রাই করো সবাই। ততক্ষণ আমি গিভেনগুলো লিখে নিই। ততক্ষণ গিভেনগুলো লিখে নিই। (63 kg copper is to zinc হচ্ছে আমার 4:3. After that copper is extracted 10:9. How much copper is extracted? তো আশা করি যারা করার তারা অনেকেই করে নিয়েছো, বা যারা করতে পারোনি তারা দেখো কিভাবে অঙ্কটা করবো। আমি জানি অঙ্কটা করা খুব একটা ডিফিকাল্ট নয়, অনেকেই হয়তো করে ফেলেছো, কিন্তু যে ট্রিক্সটা আমরা দেখবো সেই ট্রিক্সটা বোঝার চেষ্টা করো। তোমাদের এই ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করা শিখতে হবে। ওয়ে অফ অ্যাপ্রোচ, কিভাবে অঙ্কটার মধ্যে আমরা অ্যাপ্রোচটা করবো। দেখো বেসিক্যালি কি রেশিও প্রপোর্শনের সাথে আমায় যেটা দেখতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি যে কপার আর জিঙ্ক ছিল হচ্ছে আমার 4:3। আফটার দ্যাট আমি কি করেছি, কপারকে এক্সট্রাক্ট করেছি। তো কপার যখন এক্সট্রাক্ট করেছি তো অবভিয়াসলি আমার সাম অ্যামাউন্ট অফ কপার ওখান থেকে কমে গেছে। বাট জিঙ্ককে কি আমি কোনো রকম এক্সট্রাক্ট করেছি? করিনি। তো জিঙ্ক আমার আগে যা ছিল অবভিয়াসলি এখন তাই থাকবে, জিঙ্কের কোয়ান্টিটির কোনো চেঞ্জেস আসবে না। কিন্তু আমি যখন রেশিওর মধ্যে ফোকাস করছি আমি দেখতে পাচ্ছি যে এখানে জিঙ্ক হচ্ছে আমার 3 ইউনিট, এখানে হচ্ছে 9 ইউনিট। তাহলে এই চেঞ্জেসটা কেন হয়েছে? চেঞ্জেসটা হয়েছে জাস্ট বিকজ অফ আমার কপারের ভলিউমের চেঞ্জ হয়েছে বলে আমাকে রেশিওটা মেনটেন করার জন্য আমার জিঙ্কের ইউনিট ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার কাজ হচ্ছে ম্যাথমেটিক্সে যে থিওরিটা বলা আছে সেই থিওরির সাথে অঙ্ককে ম্যাচ করানো। মানে আমি যখন বুঝতে পারছি যে আমার জিঙ্কের কোনো রকম এক্সট্রাকশন হয়নি, তাহলে আমার নিশ্চয়ই জিঙ্কের কোয়ান্টিটি সেম হতে হবে। চলো তাহলে আমরা জিঙ্কের কোয়ান্টিটিটাকে সেম করে ফেলি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে জিঙ্কের কোয়ান্টিটি আছে 3 ইউনিট, এখানে জিঙ্কের কোয়ান্টিটি আছে 9 ইউনিট। যদি জিঙ্কে আমাকে সেম করতে হয় তাহলে এই রেশিওটাকে আমি মাল্টিপ্লাইড বাই যদি 3 করে দিই, তাহলে দেখো আমার কাছে নিউ রেশিও চলে এলো হচ্ছে কপার ইস টু জিঙ্ক 4 × 3 12 ইস টু 3 × 3 9। আর যদি এইটাকে আমি কিছু করবো না, জাস্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো কপার ইস টু জিঙ্ক আমার চলে এলো 10:9। এবার দেখো আমার কিন্তু জিঙ্কের কোয়ান্টিটি আমার সেম এসে গেছে, আমি কিন্তু জিঙ্কের কোয়ান্টিটিকে সেম করে দিয়েছি। তো যখনই আমি জিঙ্কের কোয়ান্টিটিকে সেম করলাম দেখো আমরা কিন্তু এবার কপারের যে এক্সট্রাকশনটা দেখতে পাচ্ছি, যে আগে ছিল 12 এখন হয়ে গেছে 10। তার মানে কি বেসিক্যালি 2 ইউনিটের ডিডাকশন হয়েছে। 2 ইউনিটের ডিডাকশন হয়েছে, এটাকে আমরা ইউনিট বলবো। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট ভলিউম নয়, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে রেশিও কিন্তু আমি ডাইরেক্টলি ভ্যালুতে কনভার্ট করতে পারি না, জাস্ট বিকজ অফ কারণ রেশিও আমার লিস্ট ফর্ম। তো আমার ওখানে অলওয়েজ একটা ভ্যালু একটা কনস্ট্যান্ট টার্ম ধরতে হয়। তো যাই জন্য আমি জাস্ট বললাম এটা 2 ইউনিটের ডিডাকশন হয়েছে। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমাকে রিলেশন মেকিং করতে হবে, মানে রেশিওর সাথে যে প্র্যাকটিক্যাল ভ্যালুগুলো আমার কোশ্চেনে গিভেন আছে তার মধ্যে রিলেশনটা তৈরি করতে হবে। কি করে করব? আমি দেখতে পাচ্ছি যে এই যে কপার আর জিঙ্ক আমার যে অ্যালয়টা আছে, যে অ্যালয়টা আমার কাছে আছে, এই অ্যালয়টা তো অবভিয়াসলি কপার আর জিঙ্ক মিলেই তৈরি হয়েছে।
তাই তো? অ্যালয়টা কপার আর জিঙ্ক মিলেই তৈরি হয়েছে। তাহলে যখন আমার বলা আছে যে কপারের টোটাল ভলিউম সেটা কত 63 কেজি, তাহলে অবভিয়াসলি এটা যদি আমি রেশিওসে কনভার্ট করি তো 12 প্লাস 9 দ্যাট মিন্স 21 ইউনিট, 21 ইউনিট এই ভ্যালুটা ইকুয়াল টু 63 কেজি বলতে পারি তাহলে 21 ইউনিটের ভ্যালু 63 কেজি। তাহলে যখনই আমি বলতে পারছি যে 21 ইউনিটের ভ্যালু 63 কেজি, বাস আমার অঙ্ক ডান। 21 ইউনিটের ভ্যালু যদি 63 কেজি হয় তাহলে অবভিয়াসলি 1 ইউনিটের ভ্যালু কত হবে 3 কেজি। রিডাকশন কত হয়েছে 2 ইউনিট, সো 2 ইউনিটের ভ্যালু হবে হচ্ছে 6 কেজি। দ্যাট ইজ আওয়ার আনসার। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার আনসার। তো বুঝতে পারলে আমি যখন অঙ্কটা করব, তোমরা যখন করবে তখন তো তোমাদের এত কিছু করার দরকার নেই, জাস্ট মাথায় ক্যালকুলেশন এটা করবে যে রেশিওটা যে চেঞ্জ হয়ে গেল আমার 2 ইউনিটের ডিডাকশন, 2 ইউনিটের ডিডাকশন মানে হচ্ছে পুরোটা আমার 63, 2 ইউনিটের ভ্যালু কত উইদিন আ মিনিট। গাইস উইদিন আ মিনিট আমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। ওকে গাইস, নেক্সট কোশ্চেন অন ইওর স্ক্রিন কি বলছে, রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার in two mixture are 5:1 and 7:2 respectively. If equal quantity of two mixture are taken together and mixed, then what is the ratio of milk and water in the new mixture? তো অঙ্কটাকে আমি ডায়াগ্রামটা এঁকে বোঝাই। কি বলছে, ধরো এটা হচ্ছে আমার একটা ফার্স্ট কন্টেনার যেখানে ধরো মিল্ক আর ওয়াটারের রেশিও বলা আছে 5:1। এটা হচ্ছে আমার একটা সেকেন্ড কন্টেনার যেখানে আমার মিল্ক আর ওয়াটারের রেশিও বলা আছে 7:2। এখান থেকে একটা সার্টেন কোয়ান্টিটি তোলা হয়েছে, এখান থেকে একটা কোয়ান্টিটি তোলা হয়েছে, তুলে কি করা হয়েছে আরেকটা নিউ কন্টেনারে রাখা হয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে এইখানে মিল্ক ইস টু ওয়াটারের রেশিওটা কি হবে। ঠিক আছে, কোশ্চেন ক্লিয়ার সবার কাছে? কোশ্চেনটা ক্লিয়ার সবার কাছে? চলো তাহলে একবার ট্রাই করে দেখো। অপশনস দেওয়া আছে নিচে, অপশন এ 29:7, option B 13:6, option C 7:29 and option D 6:13। ট্রাই করে দেখো সবাই। চলো তাহলে এবার আমরা একটু দেখে নিই কি করে এর অ্যাপ্রোচটা হবে। বেসিক্যালি আমরা যেটা দেখবো এখানে সেটা হচ্ছে মেইন যে ক্যাচিং পয়েন্ট আমাদের সেটা হচ্ছে ইকুয়াল কোয়ান্টিটি। মানে এই কন্টেনার থেকে আমি যে কোয়ান্টিটি নিয়েছি এই কন্টেনার থেকেও আমি সেই সেম কোয়ান্টিটি নিয়েছি। মানে ধরো আমি বলছি এখান থেকে যদি আমি 1 লিটার মিক্সচার টেকেন আউট করি তাহলে এখান থেকেও কিন্তু আমি 1 লিটার মিক্সচার টেকেন আউট করছি। এবার যদি আমি মিক্সচারের ভলিউম বলি সেটা বলতে কি বোঝায়, ফার্স্ট মিক্সচার মানে হচ্ছে তোমার এখানে 5 + 1 6 ইউনিট, সেকেন্ড মিক্সচার মানে হচ্ছে বেসিক্যালি এখানে 9 ইউনিট। ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনে কি বলছে দুজনের ভলিউম সেম, মানে আমি যে ভলিউম এখান থেকে নিয়েছি সেম ভলিউম এখান থেকে নিয়েছি, কিন্তু যখন আমি রেশিও অবজার্ভ করছি রেশিওতে কিন্তু ওদের ভলিউম সেম নয়। তাহলে অবভিয়াসলি আমি এখান থেকে যদি যে কোয়ান্টিটি নিচ্ছি সেই কোয়ান্টিটি আর এখান থেকে এই কোয়ান্টিটি টোটাল যে অ্যাকচুয়াল ভলিউমটা সেটা হচ্ছে ইকুয়াল হতে হবে। তো সেটা যদি ইকুয়াল হতে হয় তাহলে চলো আমরা ইকুয়াল বানাই নিজে থেকে। এটা কত আছে 5:1, সেকেন্ডটা কত আছে 7:2, এটা 6, এটা 9। তো যদি আমাকে সেম বানাতে হয় তাহলে আমরা কি করবো, বেসিক্যালি এই 6 আর 9 এর এলসিএম করবো। তো আমরা জানি 6 আর 9 এর এলসিএম কত হয় 18। তো 6 কে যদি 18 বানাতে হয় আমরা কি করবো, এটা ইনটু 3, 9 কে ইনটু 2। তাহলে দেখো নিউ রেশিওস কি হয়ে যাবে, মিল্ক ইস টু ওয়াটার 3 দিয়ে 15:3, নিউ রেশিওস মিল্ক ইস টু ওয়াটার 7 2 যা 14:3 2 2 যা 4। তাহলে এই হয়ে গেল আমার নিউ রেশিওস। এবার তুমি আমাকে একটা কথা বলো যে জল আর দুধ নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালের সাথেই মিশবে, মানে মিল্ক গিয়ে মিল্কের সাথেই মিশবে আর জল গিয়ে জলের সাথেই মিশবে। জল আর মিল্ক তো একে অপরের মধ্যে মিশবে না। তো এই যে নিউ মিক্সচারটা তৈরি হবে না, এই নিউ মিক্সচারটার জাস্ট কিছুই না, সিম্পল মিল্কের কোয়ান্টিটি অ্যাড করে দাও,
জলের কোয়ান্টিটি অ্যাড করে দাও। দিস ইজ আওয়ার আনসার। মিল্ক আর ওয়াটারের নিউ রেশিও 29:7। দেখো কোনো ক্যালকুলেশন, কোনো ডিফিকাল্টিস কিচ্ছু ফেস করতে হলো, জাস্ট প্রোডাক্ট আর সেটা সামেশন। তো আওয়ার আনসার ইজ অপশন এ, 29:7। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? চলো নেক্সট কোশ্চেনের দিকে দেখি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হয়তো, the ratio of income of A and B is 2:1. The ratio of their expenditure is 3:1 and each saves 2000 rupees. Then find the income of A and B. মানে বেসিক্যালি কি বলছে অঙ্কটা, যে এ আর বি একটা রেশিও দেওয়া আছে, ইনকামের এক্সপেন্ডিচার রেশিও দেওয়া আছে এবং তাদের ইন্ডিভিজুয়াল সেভিংসগুলো দেওয়া আছে। তো তোমাকে বার করতে হবে ইনকামের, ওদের ইন্ডিভিজুয়াল ইনকামটা। তো অপশনস দেওয়া আছে দেখো, 4K মানে বেসিক্যালি 4000 and 8000, অপশন বি দেখো 2000 আর 1000, অপশন সি হচ্ছে 8000 and 4000, আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। চলো ট্রাই করে দেখো, 30 সেকেন্ডস টাইম তোমাদের জন্য করার জন্য। ততক্ষণ আমি একটু গিভেন গুলো লিখে নিই। চলো, যারা করতে পারলে তো ভালো ব্যাপার, আর যারা পারলে না তারা একটু বোর্ডের দিকে দেখো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাঝে মাঝে পরীক্ষায় তোমাদের দিয়ে দেয়, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকে। অঙ্কটা করার দুটো তিনটে মেথড আছে, কিন্তু আমরা যেটা মেথডটা দেখবো, আমি তোমার দুখানাই বলছি। ধরো একটা হতে পারে এরকম যে আমরা এখানে ইকুয়েশন ফর্ম করতে পারি। যেমন ধরো আমি বললাম যে যদি আমি ইনকামটাকে ধরে নিই 2x and মানে ইনকাম অফ A 2x and ইনকাম অফ B x, in expenditure of A 3y and expenditure of B y, then আমরা একটা ইকুয়েশন ফর্ম করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ঠিক আছে, তুমি যে টাকাটা ইনকাম করবে সেখান থেকে তো খরচা করবে এবং সেভিংস করবে, নর্মাল ব্যাপার। তাহলে এই ফরম্যাটটা যদি আমি ফলো করি, তাহলে দেখো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু সেভিংস। তো এটা যদি ফলো করি তাহলে এখানে আমরা দেখো একটা ইকুয়েশন ফর্ম করতে পারি, which is 2x minus 3y is equal to 2000 and x minus y equal to 2000। তো হয়তো এটা আমরা সলভ করে ফেলতে পারবো, কারণ আমার এখানে কোফিশিয়েন্ট গুলো ছোট আছে, তো পসিবল। বাট যদি কোফিশিয়েন্ট গুলো বড় হয় তাহলে কি করে করব, সেখানে কিন্তু আমার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এই প্রসেসটা চেষ্টা করব আমরা অ্যাভয়েড করার। আরেকটা প্রসেস হয়, যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানে রেশিওস এর মধ্যে গ্যাপিং আছে, আমি চেষ্টা করব রেশিওগুলোকে কোনোভাবে সর্ট আউট করে একটুখানি সেম করার, যেখান থেকে আমরা রেশিওর সাথে একটা রিলেশন বেস করে আমরা অঙ্কটা করতে পারি। তো সেটা করতে গেলেও তোমাকে অ্যাটলিস্ট কিছুটা হলেও ভাবনা চিন্তার জায়গা আছে। কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটা তোমাদের কাছে একদম চোখ কান বুঝে সব থেকে খোঁজা প্রসেস। কারণটা কি বলি, কারণটা হচ্ছে এখানে মাথা লাগানোর কোনো জায়গা নেই। তুমি যদি প্রসেসটা জানো অঙ্কটা করতে পারবে, প্রসেস না জানো অঙ্কটা করতে পারবে না। দেখো প্রসেসটা ভালো করে অবজার্ভ করবে। কি করব, সিম্পল সিম্পল একদম। কি করব, এইখানে আমরা একটা কোনাকুনি গুণ করব, 2 into 1 2, 3 into 1 3, দেন তার ডিফারেন্স নেব, 3 minus 2 equal to 1 ইউনিট। মনে রাখবে কিন্তু ডিফারেন্স বলেছি, ডিফারেন্স মানে হচ্ছে অলওয়েজ বড় মাইনাস ছোট, সেটা যাই আসুক না কেন ডিফারেন্স নিচ্ছি, আমি কিন্তু সাবট্রাকশন করছি না। দেন কি করব, নিচেও আমি সেম ক্রস মাল্টিপ্লিকেশন। তো 3 into 2000 6000, 1 into 2000 2000, তো 6000 minus 2000 which is equal to 4000। বাস আমার অঙ্কটা কি করে, এই যে 1 ইউনিটের ভ্যালু ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 4000, 1 ইউনিটের ভ্যালু ইজ ইকুইভ্যালেন্ট টু 4000। তাহলে দেখো আমার ইনকাম অফ এ কি চেয়েছে 2 ইউনিট, ইনকাম অফ বি 1 ইউনিট। তো বি এর তো আনসার আমি পেয়ে গেলাম অলরেডি, বি এর তো আনসার আমি পেয়ে গেলাম অলরেডি, তাহলে এটাই আমার ইনকাম অফ বি। আর 2 ইউনিটের ভ্যালু কত হবে তাহলে, দ্যাট ইজ 8000। সো এটা হচ্ছে আমার ইনকাম অফ এ।
তো অপশন সি ইজ কারেক্ট। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি যে এই প্রসেসটা নো ইস্যুস, খুব ভালো প্রসেস। যদি তোমার প্রসেসটা জানা থাকে তুমি যে কোনো অঙ্কে লাগাতে পারো, যেই অঙ্কগুলো তোমার কি দুটো রেশিও এবং তার সাবট্রাকশন এই ফরম্যাটটা ফলো করছে। দুটো রেশিও, দেখো ইনকাম এক্সপেন্ডিচার, এদের রেশিও এবং রেশিওটা মাইনাস করলে আমি সেভিংসটা পাচ্ছি। এই ফরম্যাটটা যেখানে যেখানে ফলো করছে, শুধু এই নয় যে ইনকাম সেভিংস এই অঙ্কতেই লাগবে, যে অঙ্কে এই ফরম্যাটটা ফলো করছে সেই অঙ্কে তুমি এই অ্যাপ্রোচটা লাগাতে পারো। ঠিক আছে? আরেকটা কথা, এই অঙ্কটা ধরো তোমাকে অনেক সময় দিয়ে দেবে যে তোমার কোশ্চেনে দিল এক্সপেন্ডিচার অফ এ অ্যান্ড এক্সপেন্ডিচার অফ বি, এটা বার করতে দিল। ঠিক আছে? আর ধরো তোমাকে অপশন দিল এরকম যে ঠিক আছে, আচ্ছা যদি এক্সপেন্ডিচার বার করতে দেয় তো নর্মাল আইডিয়া কি বলছে যে স্যার 1 ইউনিটের ভ্যালু তো বেরিয়ে গেছে, 2 ইউনিটের ভ্যালু তো বেরিয়ে গেছে, তাহলে এক্সপেন্ডিচারের ভ্যালু হচ্ছে 3 ইউনিট, তাহলে এক্সপেন্ডিচার অফ এ অবভিয়াসলি 3 ইনটু 2000, সরি 3 ইনটু 4000, দ্যাট মিন্স 12,000। আর এক্সপেন্ডিচার অফ বি হচ্ছে আমার 1 ইনটু 4000, দ্যাট মিন্স 4000। ঠিক আছে? এটা আনসার হওয়া উচিত। বিলিভ মি, এটা অপশনেও থাকবে, আর যারা এটা করবে তারা ভুল করে আসবে। কেন কি এইটা হচ্ছে এই প্রসেসের একটা লিমিটেশন, যে যখন আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করছি আমি অনলি ইনকামই ফাইন্ড করতে পারি, এক্সপেন্ডিচার এখান থেকে ফাইন্ড করা যায় না। তো ডাইরেক্টলি এই প্রসেসে কোনোদিন এক্সপেন্ডিচার বার করতে যাবে না। বেসিক একটা আইডিয়া দেখো, যে যদি ইনকাম হয় তোমার 8,000, সে কোনোদিন 12,000 খরচ করতে পারবে? কি করে করবে? ব্ল্যাক মানি হয়ে গেল তো ব্যাপারটা, কোনোদিন পসিবল না। ঠিক আছে? তো তাহলে স্যার কি করে বার করবো এক্সপেন্ডিচার? বার করতে পারবো না? নিশ্চয়ই করবো। কিছুই না, আমরা অলওয়েজ ইনকামই ফাইন্ড করবো। ফাইন্ড করার পর সেভিংসটা মাইনাস করে দাও। আমার ইনকাম আছে 8,000, দেন 2,000 ডিডাক্ট করে দাও, 6,000 ইজ আওয়ার এক্সপেন্ডিচার অফ এ। আর এখানে হচ্ছে ইনকাম আমার বি এর কত ছিল? 4,000, এক্সপেন্ডিচার অফ বি 4,000, সরি আমার ইনকামটা ছিল হচ্ছে বি এর 4,000, সেখান থেকে 2,000 মাইনাস করে দাও, 2,000 ইজ আওয়ার এক্সপেন্ডিচার অফ বি। তো যদি আমার এক্সপেন্ডিচার বার করতে বলে আমরা ইনকামই ফাইন্ড করব, করে সেভিংসটা মাইনাস করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বারবার বলছি, ডিরেক্টলি এক্সপেন্ডিচারের রেশিওর ইউনিট নিয়ে এক্সপেন্ডিচার বার করতে যাবে না, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল তাহলে সবার? তাহলে আজকের মতো এতটাই রইল, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি এরকমই ভিডিও আরো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা অন করে রাখো, বেলটা ক্লিক করে দেবে। আমরা এরকম ভিডিও তোমাদের জন্য আরো আনতে চলেছি সামনের উইকগুলোর মধ্যে। তোমরা শুধু অঙ্ক নয়, সমগ্র সাবজেক্টেরই ভিডিও পাবে ধীরে ধীরে। তো সাবস্ক্রাইবটা মাস্ট অবভিয়াসলি। ওকে, প্রিপারেশন হোক জোরদার। থ্যাংক ইউ।